দুই বোনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই ডাইনি সিরিজটির গল্প। বড় বোনের নাম পাতা আর ছোট বোনের নাম লতা। অল্প বয়সেই তারা মাকে হারায়। ছোট থেকে দুই বোনের মধ্যে খুব একটা সখ্যতা ছিল না। একটু বড় হয়ে পাতা গ্রাম ছেড়ে শহরে চলে যায়, লতা গ্রামেই থেকে যায়। দুই বোনের মধ্যে মাঝে বহুদিন যোগাযোগ বন্ধ থাকে। এদিকে গ্রামবাসীরা ডাইনি সন্দেহে লতার উপর চড়াও হয়। তাকে মাঠের মাঝখানে বেঁধে রেখে প্রচন্ড মারধর করতে শুরু করে। তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে গ্রামের মানুষজন। আর সেই সময় ঘটনাচক্রে দিদি পাতা গ্রামে এসে পড়ে। নিজেদের মধ্যে যতই সমস্যা থাক, বোনের এই অবস্থা দেখে নিজেকে আটকে রাখতে পারে না পাতা। রণংদেহী মেজাজে বোনের প্রাণ বাঁচাতে মাঠে নামে সে। নিজের প্রাণের পরোয়া না করে বোনকে বাঁচাতে সবার বিরুদ্ধে শুরু হয় তার লড়াই। কাটারি হাতে কুসংস্কারের বিরুদ্ধে সরব হয় পাতা। রক্তাক্ত অবস্থাতেও চালিয়ে যায় লড়াই। পাতা কি পারবে গ্রামে এই নরপশুদের হাত থেকে তার বোনকে রক্ষা করতে? সেই উত্তর পেতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা দেখি একজন মহিলাকে গ্রামের মানুষজন টানতে টানতে নিয়ে যাচ্ছে। এই গ্রামের মোড়ল জানগুরুর কথা মতো এই মহিলাটি হলো ডাইনি, যার জন্য গ্রামে অমঙ্গল নেমে এসেছে। পরপর কয়েকটি বাচ্চা মারা গেছে। এই ডাইনিকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তাই আজ তারা এই মহিলাকে জ্যান্ত পুড়িয়ে মারার ব্যবস্থা করছে। এই গ্রামে জানগুরুর কথাই হলো শেষ কথা। এবার আমরা পাতাকে দেখতে পাই। সে লন্ডন থেকে দেশে তার বাড়িতে ফিরেছে। এখানে ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি যে পাতা তার বাবার অমতে একটি ছেলেকে বিয়ে করে লন্ডনে চলে গিয়েছিল। বহু বছর কারোর সাথে কোনো যোগাযোগই রাখেনি। পাতার এখন ডিভোর্স হয়ে গেছে, তাই পাতা দেশে ফিরে এসেছে। এখানে এসে পাতা তাদের উকিল বারেনবাবুকে ডেকে পাঠায়। উকিলের কাছ থেকে পাতা জানতে পারে তার বাবা মারা যাবার আগে তার সমস্ত সম্পত্তি দুই বোনের নামে সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে। কিন্তু এই সম্পত্তি তখনই পাওয়া যাবে যখন দুই বোন এক জায়গায় প্রেজেন্ট থাকবে। কিন্তু বহু বছর ধরে তার বোন লতা কোথায় রয়েছে পাতা সেটা জানেই না। বারেনবাবু এই বাড়ির কাজের লোক মাধবদাকে বলল লতার পাঠানো শেষ চিঠি এবং ফটোগ্রাফটা যেন পাতাকে দেখায়। পাতা সেই ছবিটা দেখে বুঝতে পারলো যে লতা বিয়ে করেছে। মাধবদা এটাও জানালো যে 8-9 বছর আগে লতার বন্ধু সীমা তাদেরকে একবার ফোন করেছিল। তার বাবার একটা ডায়েরিতে সেই ফোন নাম্বার লেখা রয়েছে। ডায়েরি থেকে সীমার ফোন নাম্বারে বের করে তাকে ফোন করে পাতা জানতে পারলো লতা সীমাকে আজ থেকে 8-9 বছর আগে নর্থ বেঙ্গলের খুনিয়াবাড়ি গ্রামের একটি এসটিডি বুথ থেকে ফোন করে আর বলেছিল যে তার স্বামী অসুস্থ, সীমা যেন কিছু একটা ব্যবস্থা করে দেয়। কিন্তু তারপর থেকে তার আর কোনো ফোন আসেনি। এরপর পাতা নর্থ বেঙ্গলে যাবার জন্য বারেনবাবুকে ফোন করে। বারেনবাবু তাকে সেখানকার ট্রেনের ফার্স্ট ক্লাস টিকিট আর সেখানকার একটি ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার দেয়। নর্থ বেঙ্গল পৌঁছালে সেই গাড়ির ড্রাইভার বাদশা পাতাকে গাড়িতে তুলে নিয়ে খুনিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাদশা বলে সে কখনো খুনিয়াবাড়ি যায়নি। এখান থেকে 4-5 ঘন্টার রাস্তা। কিছু দূর যাবার পরই পাতা লক্ষ্য করলো তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। বাদশা বলল এখানে নেটওয়ার্ক খুবই কম জায়গায় পাওয়া যায়। খুনিয়াবাড়ি গ্রামে পৌঁছানোর পর বাদশা সেখানকার দুটো ছেলেকে জিজ্ঞেস করলো এখানে মোড়লের বাড়ি কোথায়। ছেলে দুটি বলল জানগুরু বাড়িতে নেই, নদীর ধারে গেছে। গ্রামের সবাই সেখানে জড়ো হয়েছে। বাদশা ছেলে দুটোকে বলল তাদেরকে সেখানে নিয়ে যেতে। সেখানে গিয়ে পাতা আর বাদশা দেখলো গ্রামের লোক মশাল দা কাটারি নিয়ে জড়ো হয়েছে। পাতা বাদশাকে বলল কি হয়েছে একটু খবর নিয়ে আসতে। বাদশা খবর নিয়ে ভীষণ ভয় পেয়ে এসে পাতাকে বলল দিদি এখানে থাকা যাবে না, এখানে বুড়ি পোড়ানো হচ্ছে, ডাইনিকে জ্যান্ত জ্বালানো হচ্ছে। পাতা ভালো করে লক্ষ্য করে দেখলো যাকে ডাইনি বলে জ্বালানো হচ্ছে সে তো তার বুনু লতা। এখানে ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি যে লতা পাতার নিজের বোন ছিল না, তার বাবার একটা অন্য মেয়ের সাথে সম্পর্ক ছিল। তাদের সন্তান হলো এই লতা। সেই মহিলা মারা যাবার পর লতাকে এখানে নিয়ে আসা হয়েছিল। পাতার মা বলেছিল ওই মেয়েটা এই বাড়িতে এলে আমার মেয়ে হয়েই থাকবে। সেই থেকে লতা তাদের বাড়িতে থাকে। পাতার মা তাকে খুবই ভালোবাসে, আদর করে সেই লতা নামটা রেখেছিল। বুনুর এই অবস্থা দেখে পাতা বলল ওকে এভাবে এখানে ছেড়ে কিছুতেই ও শহরে ফিরে যাবে না। বাচ্চা বলল তাহলে দিদি একটা কাজ করো, সিটের নিচে একটা কাটারি রয়েছে সেটা তুমি হাতে নাও আর আমি গাড়ির হুটারটা বাজিয়ে দিচ্ছি, তাহলে ওরা ভাববে পুলিশের লোক, সেই ফাঁকে আমি ওনাকে নিয়ে আসবো। এইভাবেই লতাকে সেখান থেকে উদ্ধার করে গ্রামের একটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলো তারা। লতার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ তাকে প্রচন্ড মারধর করা হয়েছে, ইন্টারনাল হেমারেজও হয়েছে। এবার কাহিনী আবারও ফ্ল্যাশব্যাকে যায়। পাতা পালিয়ে যাবার পর তার বাবা তাদের কাজের লোক সন্তোষকে বলে যে লতাকে
যেন চোখে চোখে রাখে। কিন্তু সেই চোখে চোখে রাখতে গিয়ে সন্তোষের সাথেই লতার প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেটা জানতে পারি লতার বাবা সন্তোষকে খুবই মারধর করে এবং বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এদিকে লতাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানকার নার্সরা প্রথমে তাকে ট্রিটমেন্ট করতে রাজি হলো না। শেষমেশ ডক্টরের কথায় তারা রাজি হলো। গোটা স্বাস্থ্য কেন্দ্রটাকে চারদিক থেকে বন্ধ করে দেওয়া হলো। বাদশা শহরে ফোন করতে গিয়ে দেখলো গ্রামের লোকেরা সবাই এদিকে আসছে। ওদিকে ডক্টর বলল যে লতাকে মেডিকেল কলেজে নিয়ে যেতে হবে, ওর অবস্থা খুব একটা ভালো নেই। যতক্ষণ না একটা অ্যাম্বুলেন্স আসছে ততক্ষণ তারা লতার ট্রিটমেন্ট করবে। পাতা তার উকিল বারেনবাবুকে ফোন করে বলল যে তারা এখানে একটা হসপিটালে আটকে গেছে, তাদেরকে যেন উদ্ধার করা হয়। কিন্তু সেখানে নেটওয়ার্ক খারাপ থাকার কারণে উকিল বাবু পাতার কোনো কথাই ভালোভাবে বুঝতে পারল না। ওদিকে ডক্টর সব যে সিনিয়র নার্স সুনিতা দিকে বলল স্টিচ করতে হবে, দোতলার মিনি ওটিটাকে রেডি করতে। সুনিতা দেবী বলল ওরা ছাড়বে না স্যার, সব জ্বালিয়ে দেবে, সবাইকে শেষ করে দেবে। ডক্টর বলল কিন্তু সেই ভয়ে তো আমরা ঘরে চুপ করে বসে থাকতে পারি না। বাইরে থেকে জানগুরু বলল আমরা বুঝেছি তোরা পুলিশ নয়, ওদের বের কর, না হলে কেউ বাঁচবি না। বাদশার জীবন ছিল তার এই গাড়িটা, তার উপর বসে জানগুরু ওদের ভয় দেখাচ্ছিল। বাদশা সেটা দেখে ওদের নেমে আসতে বললে ওরা গাড়ি জ্বালিয়ে দিল। বাদশা রেগে গিয়ে ওদের মারতে গেলে পাতা ওকে অনেক বুঝিয়ে সেখানেই আটকে রাখলো। ওদিকে জানগুরুর ছেলে হসপিটালের পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে একজন নার্সকে ছুরি দিয়ে আঘাত করলো। বাদশা তাকে ধরে ফেলে এবং ইঞ্জেকশন দিয়ে তাকে সেন্সলেস করে রাখা হয়। বাদশা জানগুরুর ছেলের গলায় ছুরি ঠেকিয়ে জানগুরুকে বলল বেশি বাড়াবাড়ি করলে ওর ছেলেকে এখানেই মেরে ফেলা হবে। জ্বলন্ত গাড়ি দেখে পাতার তার মায়ের দাহ কার্যের কথা মনে পড়ে গেল। লতার মাথায় হাত রেখে ভীষণ অনুতপ্ত হয়ে পাতা বলল আমি তোকে আর কিচ্ছু হতে দেব না। তখন সেখানে ভর্তি একজন বৃদ্ধ বলল 15 বছর আগে ও যখন গ্রামে বিয়ে করে এসেছিল তখন এই গ্রামে কোনো আলো ছিল না, রটে গিয়েছিল সন্তোষ বিদেশি বউ পেয়েছে। ওদের দুজনের এত ভালোবাসা গোটা গ্রাম কোনোদিন দেখেনি। সবাই ভিড় করে বউ দেখতে এসেছিল, আর ওই ভিড়ের মধ্যেই নতুন বউয়ের উপর নজর পড়েছিল এক শয়তানের। সে হচ্ছে আজকের জানগুরু। লতা তার বাবাকে চিঠি লিখে সে সময় জানিয়েছিল যে সে খুব ভালো আছে। চিঠি পোস্ট করতে গেলে আবার জানগুরুর লোকেরা রাস্তায় তাকে নোংরা কথা এবং নোংরা নোংরা ইঙ্গিত দেয়। সেটা এসে সন্তোষের মাকে জানালে সন্তোষের মা লতা চুলের মুঠি ধরে বলল জানগুরু আমাদের ভগবান, আজ থেকে মুখ ঢেকে রাখবি সব সময়। এসব শুনে পাতা কান্নায় ভেঙে পড়ে। সেই সময় হসপিটালে একজন গর্ভবতীকে তার হাজবেন্ড ভর্তি করতে নিয়ে আসে। নার্সরা কিছুতেই দরজা খুলতে চায় না, কিন্তু পাতা তাদের বলে পিছনের দরজা দিয়ে ওই মেয়েটিকে যেন ভিতরে ঢোকানোর ব্যবস্থা করা হয়, নইলে ওরা মা আর ছেলে দুজনেই মারা যাবে। ভিতরে ঢুকে নার্সটি তাকে লেবার রুমের দিকে নিয়ে যেতে গেলে সেই গর্ভবতী মহিলাটি অতর্কিতে নার্সটিকে আক্রমণ করে এবং মেরে ফেলে। এই মহিলা আসলে জানগুরুরই মেয়ে। তার ভাইকে ভিতরে বন্দি করে রাখা হয়েছে শুনে তাকে বাইরে বার করার জন্য ঢুকেছিল। প্ল্যান মতো সে তার ভাইকে হুইল চেয়ারে করে বাইরে বের করে নিয়েও আসে। বাইরে বেরিয়ে দরজাটি আটকে দেয়, কিন্তু ঠিক সেই সময় তার লেবার পেন শুরু হয়ে যায়। ওদিকে পাতা রক্তাক্ত নার্সটির মৃতদেহ দেখে বাদশাকে ডাকে। বাদশা সব দেখে নিয়ে ছাদে গিয়ে সেখান থেকে পিছনের দরজায় এসে ঝাঁপ দেয়। আবার দরজা খুলে ওই মহিলাটিকে ভিতরে ঢোকানোর সময় গ্রামের লোকেরা বাদশাকে লক্ষ্য করে একটা কাটারি ছোড়ে, কিন্তু সেটা গিয়ে লাগে ওই মহিলাটির গায়ে, আর তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। কিন্তু কোনো রকমে তার বাচ্চাটিকে বাঁচানো যায়। এই সময় কাহিনী আবার ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে আমরা দেখি পাতার মায়ের একসময় একটা মারণ রোগ ধরা পড়েছিল। মাস 6 বেশি সে আর বাঁচবে না, ডাক্তার এটা বলেই দিয়েছিল। পাতার বাবা এইসবের জন্য লতাকেই দায়ী করে, বলে ও যখন থেকে এই বাড়িতে এসেছে তখন থেকেই এসব শুরু হয়েছে। মেয়েটা অপয়া। এই কথাগুলো ছোট্ট পাতা দরজা থেকে শুনেছিল, তাই মনে মনে লতাকে সে অপয়া আর ছোট লোক ভাবতো, একটুও ভালোবাসতো না। ওদিকে ওই মহিলার বাচ্চাটাকে বাঁচানো গেছে সেই খবরটা পাতাকে জানালে সেখানে থাকা সেই বৃদ্ধটি আবারও বলল এই গ্রামে বাচ্চা হয় না, বাচ্চা দেয়। যেরকম গরু কুকুর বাচ্চা দেয় সেই রকমই এখানকার মেয়েরা বাচ্চা দেয়, আর যারা দেয় না তাদের কপালে এই খুনিয়া বাড়িতে জানগুরুই লেখে। জানগুরু তান্ত্রিকের ভণ্ডামির আড়ালে যাদের বাচ্চা হয়নি সেই মেয়েদের সাথে ঘরের ভিতরে শারীরিক সম্পর্ক করে। লতারও বাচ্চা হয়নি, তাই সন্তোষ তাকেও জানগুরুর কাছেই নিয়ে গিয়েছিল। আর জানগুরুর তো প্রথম থেকেই তার উপর নজর ছিলই। ভিতরে লতার সাথে নোংরামি করতে গেলে লতা বাইরে বেরিয়ে আসে। সেই রাগে জানগুরু সবার সামনে বলে ওর বাচ্চা হবে না, ওর পেটের বাচ্চা ওরই পেটের মাংস চিবিয়ে খাবে, গ্রামের লোক মরবে, এই মেয়েটা একটা ডাইনি। এরপর থেকে একে একে প্রথমে সন্তোষের বাবা, তারপর তার মা এবং ভাই মারা গেল। এইসব দেখে গ্রামের লোক বিশ্বাস করতে শুরু করলো যে সত্যিই লতা ডাইনি। জানগুরু সন্তোষকে ডেকে বলল ওকে মেরে ফেলতে হবে। সন্তোষ বলল ওকে আমি বাইরে বেরোতে দেব না, ঘরে বন্দি করে রাখবো।
ওকে মেরো না। সেই মতো বাড়ি ফিরে সন্তোষ লতাকে ঘরে বন্দি করে দিয়ে বলল, তোকে বাঁচানোর জন্যই আমি এটা করতে বাধ্য হচ্ছি। কিছুদিন এভাবেই পেরিয়ে গেল আর সন্তোষ অসুস্থ হতে শুরু করলো। একদিন রাতে সন্তোষ ঘরে ঢুকে লতাকে বলল, আমি আর বাঁচবো না, আর তোকেও বাঁচাতে পারলাম না। লতা সন্তোষকে শুইয়ে দিয়ে মুখে ঢাকা দিয়ে রাতের অন্ধকারে হসপিটালে গেল। ডক্টরকে অসুস্থতার লক্ষণগুলো সবই খুলে বলল। ডক্টর শুনে বলল, এ তো সাধারণ কোনো জ্বরের মতো লাগছে না, এটা কোনো জাপানি এনসেফালাইটিস। আপনাদের বাড়িতে কোনো পশু পাখি আছে? লতা বলল, হ্যাঁ, ভেড়া আছে। ডক্টর বলল, এই ভেড়া থেকেই হচ্ছে শরীর খারাপগুলো, আপনি তাড়াতাড়ি ওনাকে মেডিকেল কলেজে নিয়ে যান, এখন আমি কিছু ওষুধ দিয়ে দিচ্ছি। বাড়ি ফেরার সময় লতাকে জানগুরুর লোক মুনিয়া ধরে ফেললো এবং গ্রামের লোকেরা লাঠি বাঁশ দিয়ে প্রচন্ড মারধর করে লতার মাথা ফাটিয়ে দিল। জানগুরু এসে লতার কানের কাছে বলল, সেদিন ঘরের ভিতরে আমাকে বারণ না করলে আজকে এই দিনটা দেখতে হতো না। তো ঘরের ভিতরে কতগুলো লোক ঢুকে বলল, সন্তোষ আর বেঁচে নেই, মরে গেছে। সন্তোষের মৃতদেহ বাইরে বের করে আনা হলো। সেই থেকেই পাগল হয়ে গেল লতা, সারা গ্রামে ঘুরে বেড়াতো, এটোকাটা খেত, বৃষ্টিতে ভিজতো। এরপরও জানগুরুর লোকেরা ওকে ছাড়েনি। লতাকে ধরে নিয়ে গিয়ে মুনিয়া আর তার বন্ধুরা মিলে ধর্ষণ করে। এই বৃদ্ধ সবটাই নিজের চোখেই দেখেছে। এরপর জানগুরু সন্তোষের ভিটে মাটি, ভেড়ার আড়ত সবটাই দখল করে নেয় আর এই ভেড়া চাষ করে প্রচুর লাভ করতে থাকে। গ্রামবাসীদেরও এই কাজে লাগিয়ে দেয়। এরপর যারা যারা এইসব ভেড়া চাষ করছিল তারাও একে একে মারা যেতে থাকে জাপানি এনসেফালাইটিস এর কারণে। এই ভেড়ার কারণেই সবাই মরছে জানতে পেরেও জানগুরু আবার এই মৃত্যুর দায় চাপায় লতার উপর। সে বলে, ডাইনি এখনো বেঁচে আছে, তাই সবাই মরছে, তাই এবার ডাইনিকে মেরে ফেলতে হবে। ঠিক সেই সময় পাতা সেখানে চলে এসেছিল। ওদিকে হসপিটালের ভিতরে কারেন্ট কেটে দিল জানগুরু, বলল, এখনো সময় আছে, ডাইনিকে বের করে দে, তাহলে সবাইকে ছেড়ে দেব। এবার জানগুরু ডক্টরের বউকে ধরে নিয়ে এসে তাদের সামনে হাঁটু গেড়ে বসিয়ে রেখে বলল, ওর ছেলেকে আর ডাইনিকে ছেড়ে দিতে, নইলে ডক্টরের বউকে মেরে দেবে। সেটা দেখে ডাক্তার ভয় পেয়ে পাতা এবং লতাকে বের করে দিল হসপিটাল থেকে। গ্রামের লোকেরা পাতার উপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক সেই সময় সেখানকার লোকাল থানার বড়বাবু সেখানে এসে পৌঁছলো। একটা গুলি চালিয়ে গ্রামের লোকেদের ভয় দেখিয়ে পাতা এবং লতাকে আবার ভিতরে ঢোকানো হলো। এরপর ফ্ল্যাশব্যাকে আবারও আমরা জানতে পারি যে পাতা যখন উকিলকে ফোন করেছিল তখন সে শুধুমাত্র এটুকুই শুনতে পেয়েছিল যে তারা কোনো একটি হসপিটালে আটক রয়েছে। উকিলবাবু তখন খুনিয়াবাড়ির সাব ইন্সপেক্টরকে ফোন করে এই গ্রামের খবর নিতে বলে। এভাবেই পুলিশ এখানে এসে পৌঁছায়। ওদিকে জানগুরু পুলিশকে বলে যে তার পিস্তলে 5টা গুলি আছে আর এখানে লোক আছে অনেক, তাই সে এখানে যা হচ্ছে সেটা যেন হতে দেয় আর সবকিছু চুপচাপ দেখে। আবারও ভিতরে ঢোকার পর বাচ্চা ডাক্তারের উপর এগিয়ে গিয়ে বলে, কেন পাতাকে বের করে দিয়েছিল সে? তখন সেখানকার সিনিয়র নার্সটি বলল, ডাক্তারবাবুর স্ত্রীকে ওরা ছাড়বে না, আপনারা তো চলে যাবেন, আমাদের এখানেই থাকতে হবে। ওদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পরও পাতা বা ডক্টর লতা আর জানগুরুর ছেলেকে বার করছে না দেখে জানগুরুর কথা মতো মুনিয়া তার স্ত্রীর গলাটা ধর থেকে আলাদা করে দিল। ওদিকে ভিতরে জানগুরুর ছেলের জ্ঞান ফিরে এসেছে। সে হঠাৎ পাতার উপর অ্যাটাক করে, সেটা দেখতে পেয়ে সেখানে এসে পড়ে বাদশা। তাদের মধ্যে হাতাহাতি হয়। বাদশা ছেলেটাকে মেরেই ফেলতে যাবে, ঠিক তখনই সেই ছেলেটির মুখে ঢোকানো একটি কাঁচের টুকরো দিয়ে বাদশার গলাটা কেটে দিল। সেখানেই ছটপট করতে করতে বাদশা মারা যায়। এটা দেখে পাতা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে এবং জানগুরুর ছেলের সাথে প্রচন্ড হাতাহাতি হয় তার। জানগুরুর ছেলে মার খাচ্ছে দেখে পুলিশ অফিসার বলল, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিন যেখানে জানগুরুরই লোক থাকবে, যাতে পাতা হসপিটাল থেকে বাইরে বেরিয়ে আসে। জানগুরু তাই করলো। এরপর অ্যাম্বুলেন্স এলে পাতা জানগুরুর ছেলের গলায় ছুরি রেখে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢোকে এবং কিছুক্ষণ পর জানতে পারে যে সে জানগুরুর পাতা ফাঁদে পা দিয়েছে, কারণ এই অ্যাম্বুলেন্সের ড্রাইভারই এখন তার গলায় কাটারি চেপে ধরে আছে আর অ্যাম্বুলেন্সটাতে পেট্রোল ছড়িয়ে দেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সটা জ্বালিয়ে দিতে যাবে, ঠিক তখনই এখানকার এসিপি পুরো পুলিশ ফোর্স নিয়ে এসে চারধারটা ঘিরে ধরে আর ওদের ওই লোকটাকে গুলি করে মেরে ফেললো। আসলে বড়বাবুই লুকিয়ে এসিপি কে ফোন করে এখানে আসতে বলেছিল। পুলিশ অ্যারেস্ট করলো জানগুরুকে। জানগুরু হাসতে হাসতে বলল, আমাকে জেলে আটকে রাখা যাবে না, আমি কয়েকদিন পরই ফিরে আসবো। পাতা বড়বাবুর কাছে এসে বলল, একটা উপকার চাই। বড়বাবু বলল, লোকটাকে বাঁচিয়ে রাখতে ইচ্ছে করছে না তো, আমার বন্দুকটা নিন। পাতা বন্দুকটা বের করে জানগুরুকে মারতে যাবে, ঠিক তার আগেই সেই হসপিটালের ডক্টর একটা ধারালো অস্ত্র দিয়ে কোপের পর কোপ বসালো জানগুরুর গলায়। মেঝেতে পড়ে ছটপট করতে করতে মারা গেল জানগুরু। পাতা তার বোনকে নিয়ে চলল শহরের উদ্দেশ্যে। লতার হাতে হাত রেখে বলল, আর আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তো বন্ধুরা, কাহিনীটিকে এখানেই শেষ করা হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।